নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক, আমাদের খুব প্রিয় সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম স্বামীর আত্মা। শুনতে থাকুন আজকের গল্প স্বামীর আত্মা। সকালবেলার শত চায়ের কাপ শেষ করেছে সৌরভ। বেল বাজল। আজ রবিবার, ক্রমাগত বেল বাজবে। গত রবিবারে দরজা খোলা নিয়ে ট্রিনার সঙ্গে ঝগড়া হয়ে গিয়েছিল। হকারের দল, ঝি, দুধওয়ালা থেকে শুরু করে সৌরভের বন্ধু বান্ধব আসার আর শেষ নেই। আজ সৌরভই দরজা খুলল। খুলে জিজ্ঞাসা করল, এ কি আপনারা? শাশুড়ি ঠাকরুন গম্ভীর মুখে বললেন, খুশি হওনি মনে হচ্ছে। সে কি, আসুন আসুন। হঠাৎ না বলে কয়ে এলেন কেন? সরে দাঁড়ালো সৌরভ। শ্বশুরমশাই দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, তিনু কোথায়? ভেতরে, মানে রান্নাঘরে। সঙ্গে সঙ্গে শ্বশুরমশাই শাশুড়ি ঠাকুরনের দিকে তাকালেন, যেন খুব ঘাবড়ে গিয়েছেন। শাশুড়ি ঠাকুরন দ্রুত ছুটলেন ভেতরে। তারপরই তার গলা পাওয়া গেল, ওগো, ওগো, এদিকে এসো, তিনু লুচি বেলছে। ও, লুচি বেলছে বলে শ্বশুরমশাই ভেতরে ঢুকে পড়লেন। সৌরভ কিছুই বুঝতে পারছিল না। শ্বশুরমশাই বাইরের ঘরের সোফায় বসলেন। অগত্যা তাকেও বসতে হলো। খাবার টেবিলে রাখা খবরের কাগজটি তুলে শ্বশুরমশাই জিজ্ঞাসা করলেন, তুমি রোজ আনন্দবাজার পড়ো? হ্যাঁ, ছেলেবেলা থেকেই ওই কাগজটা। তা তুমি কখন বাড়ি ফেরো? অফিস তো 5টায় ছুটি হয়ে যায়। হ্যাঁ, কোনো ঠিক নেই, 8টা-9টা হবে। আমি যখন চাকরি করতাম তখন 5:30 থেকে 6:45 বাড়িতে ফিরে আসতাম। অতক্ষণ বাইরে কি করো? এই মানে বন্ধু বান্ধব, ক্লাব। ভেগ কথাবার্তা, ভেগ কথাবার্তা, ভেগ কথাবার্তা। কোন ক্লাবের মেম্বার তুমি? কেন বলুন তো? থই পাচ্ছিল না সৌরভ। তুমি শেষবার আমাদের বাড়িতে কবে গিয়েছো মনে আছে? হ্যাঁ, মানে এত ঝামেলায় থাকি। তিনু ভাই ফোটায় গেল, তুমি গেলে না। হ্যাঁ, ওর ভাইয়ের কাছে গেল, আমি আমার বোনের বাড়ি গিয়েছিলাম। জামাই ষষ্ঠীতেও যাওনি? দেখুন, বিয়ে হয়ে গেছে বছর 8 এখনো সব। তুমি যখন বিয়ে করেছিলে তখন সাধারণ ক্লার্ক ছিলে, এখন অফিসার। আগে আপনাদের আশীর্বাদ ছাড়া এটা হতো না। এই সময় শাশুড়ি ঠাকুরন রান্নাঘর থেকে বেরিয়ে এলেন 2 প্লেট লুচি আর বেগুন ভাজা নিয়ে। সামনে রেখে বললেন, ব্যাপারটা কি জানো? আগে মেয়েদের বিয়ে হতো 11-12 বছর বয়সে। শাশুড়ির কাছে রান্না শিখতো তারা। তাই তাদের বরদের মনে হতো মায়ের হাতের রান্না খাচ্ছি। এখন তো 22-23-এর নিচে কেউ বিয়ে করে না। যা কিছু শিখে আসে তা নিজের মায়ের কাছেই শেখে। সে রান্না যদি বরদের পছন্দ না হয়, হতেই পারে পছন্দ হচ্ছে না, কিন্তু মানিয়ে নিতে দোষ কি? তোমার ধরো লাল লাল লুচি পছন্দ, তরকারিতে মিষ্টি একদম সহ্য করতে পারো না। তিনু আবার মিষ্টি দেওয়ার ধাতটা আমার কাছেই পেয়েছে। হুট করে তো আর টেস্ট পাল্টাতে পারে না। সৌরভ হতভম্ব গলায় বলল, এসব কথা উঠছে কেন? শাশুড়ি ঠাকুরন শ্বশুরমশাইয়ের দিকে তাকালেন। তিনি মাথা নেড়ে কিছু ইশারা করতে গিয়ে সামলে নিলেন। বললেন, খাওয়া যাক, রান্না করে লাভ নেই। এই সময় আবার বেল বাজলো। সৌরভ গেল দরজা খুলতে। ভব মামা, ভব মামা দাঁড়িয়ে আছেন। কলকাতা পুলিশের জেনারেল অফিসার ছিলেন, এখনো তার খুব প্রতাপ। ওদের বিয়েটা ভব মামাই দিয়েছেন সম্বন্ধ করে। বাড়ির খবর কি?
হুঙ্কার উঠল। "হুম, ভালো", মিনমিন করে বলল সৌরভ। "গত 5 বছর ভবমামা এখানে আসেননি?" "তাহলে বাড়িতে ঢুকতে পারি?" জিজ্ঞাসা করে উত্তরের জন্য অপেক্ষা না করে ভবমামা ভেতরে ঢুকলেন। ঢোকা মাত্র তার নজরে পড়ল শ্বশুরমশাই লুচি দিয়ে বেগুন ভাজা মুড়ছেন। সঙ্গে সঙ্গে তার গলা থেকে শব্দ বের হলো, যাক, মিত্তির মশাই তাহলে জামাইয়ের বাড়িতে এসে লুচি খাচ্ছেন। আমি তো ব্রেকফাস্ট না করেই ছুটে এলাম। শাশুড়ি ঠাকরুন বললেন, আপনি কি লুচি খাবেন? নো। শসা, টোস্ট, ঘি এবং জেলি ছাড়া আর দুমুঠো মুড়ি। বাবা মামা সোফায় বসলেন। বসে জিজ্ঞাসা করলেন, আমার ভাগ্নে হয়ে তুমি? তুমি? আমি ঠিক বুঝতে পারছি না। সৌরভ কাতর গলায় বলল, লুচি খাও? তুমি জানো না লুচি একটা মানুষকে খুন করতে পারে? না, মানে সপ্তাহে একদিন আমাকে মা প্রতি রবিবার সকালে লুচি ভেজে দিতেন। দিদির কোনো ডিসিপ্লিন সেন্স ছিল না। তোমার বাবা ব্লাড সুগার, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড কাম হার্ট অ্যাটাকে মারা গেলেন ওইসব খাবার খেয়ে খেয়ে। আমি তো দিদিকে বলেইছি জামাইবাবুকে তুমিই খুন করেছ। তাই আত্মগ্লানিতে শেষ পর্যন্ত আত্মহত্যা করলো। ভব মামা সশব্দে নিঃশ্বাস ছাড়লেন। শ্বশুর মশাইয়ের লুচি বেগুন ভাজা পোড়া হামুক বন্ধ হলো না। সৌরভের মা আত্মহত্যা করেছেন? এই কথা বিয়ের আগে বলেননি কেন? বললে বিয়ে দিতেন না? ভব মামা শটান জিজ্ঞাসা করলেন। আলবাদ দিতাম না। ব্যাপারটা ভাবার বিষয়। জামাইবাবু মারা যাওয়ার পর দিদির মনে বৈরাগ্য এলো। তিনি লুচি পরোটা মাছ মাংস তো ছাড়লেনই, 24 ঘন্টায় একবার বিকেল 3:30 সময় 4টি ভাত আর একটু তরকারি খেতেন। তারপর সারা বিকেল সন্ধে রাত অম্বলের জ্বালায় জ্বলতেন। কাউকে কিছু বলেননি। যখন ধরা পড়লো তখন সিরোসিস অব লিভার, বেশি মদ্যপান করলে যে রোগ হয়। তা আপনি একে আত্মহত্যা বলবেন না মিত্তির মশাই? জামাইবাবু যদি আমার মতো শশা, টোস্ট, মুড়ি খেতেন তাহলে দিদিকে বিধবা হতে হতো না, আর তাহলে সিরোসিস অব লিভারের প্রশ্নই উঠতো না। এই সময় শাশুড়ি ঠাকরুন একটা শশা 4 পিস করে কেটে দুটো সেঁকা পাউরুটির সঙ্গে নিয়ে এলেন, সঙ্গে 1 বাটি শুকনো মুড়ি। জিজ্ঞাসা করলেন, চা খাবেন তো? কোথাকার চা? ভব মামা জিজ্ঞাসা করলেন। উত্তরটা সৌরভকেই দিতে হলো। কলেজ স্ট্রিট মার্কেট থেকে। মাই গড, কোন বাগানের চা? দার্জিলিং, ডুয়ার্স নাকি আসাম? হ্যাপি ভ্যালি। গুড, ভেরি গুড। চিনি এবং দুধ ছাড়া। খাওয়া দাওয়া শেষ হতে না হতে আবারও বেল বাজলো। সৌরভ দরজা খুলে দেখল রোগা সোগা একজন দাঁড়িয়ে আছেন। সৌরভ জিজ্ঞাসা করলো, হ্যাঁ বলুন। আপনি মিস্টার সৌরভ দত্ত? হ্যাঁ, আমি লোকাল থানার ওসি। ও, আপনার স্ত্রী কোথায়? রান্নাঘরে লুচি ভাজছে। লুচি? আগে হ্যাঁ। গ্যাসে না কেরোসিনে? গ্যাস শেষ হয়ে গিয়েছে, কাল দেবে বলেছে। কেরোসিনেই ভাজছেন। মিস্টার ভবরঞ্জন বসু আপনার মামা? হ্যাঁ, উনি ভেতরে আছেন। ও, তাই নাকি? ওসি ভেতরে এলেন। ভেতরে এসে মামাকে বললেন, আমি এসে গিয়েছি মিস্টার বোস। ভব মামা বললেন, জীবনে প্রমোশন হবে না। আমি ঠিক। ওসি থতমত খেয়ে গেলেন। কেরোসিনের ভয়ঙ্করত্ব জানা সত্ত্বেও আপনি কোনো স্টেপ নিলেন না, উল্টে এখানে এসে মিস্টার বোস করছেন। আমাদের আমলে রিটায়ার্ড সিনিয়র অফিসারদেরও আমরা স্যার বলতাম। ভব মামা গম্ভীর মুখে শশা চিবুতে লাগলেন। ওসি ব্যস্ত হয়ে উঠতে শাশুড়ি ঠাকুরন তাকে জানালেন স্টোভ নিভিয়ে দেওয়া হয়েছে, আপাতত চিন্তার কোনো কারণ নেই। শ্বশুরমশাই ওসিকে বসতে অনুরোধ করলেন।
ওসি চেয়ারে বসে ভবমামাকে জিজ্ঞাসা করলেন, স্যার, এবার কি করতে হবে? ভবমামা শাশুড়ি ঠাকুরনকে বললেন, মিসেস মিত্তির, আপনি শুরু করুন। শাশুড়ি ঠাকরুন শ্বশুর মশাইয়ের দিকে তাকালেন। তিনি মাথা নাড়লেন। শাশুড়ি ঠাকরুন বললেন, কি বলবো, এইসব তো আমাদের আমলে কখনো ছিল না। কি সব? ওসি জিজ্ঞাসা করলেন। ভবমামা বললেন, হচ্ছে না, এইভাবে হবে না। বৌমা কোথায়? বৌমা! টিনা মাথা নিচু করে এসে দাঁড়ালো রান্নাঘর থেকে বেরিয়ে। এ, সাত সকালে ঘেমে নিয়ে একসা হয়ে গেছে, এত টেনশন হচ্ছে কেন তোমার? সৌরভ বলল, আগে রান্নাঘরে খুব গরম তো। গরম যদি মনে হয়ে থাকে তাহলে ফ্যান লাগাওনি কেন? গ্যাস স্টোভ নিভে যাবে যে। রাবিশ! তা হ্যাঁ বৌমা, ইদানিং তোমার কি হয়? টিনা বলতে গিয়ে থেমে গেল। তারপর সৌরভের দিকে তাকালো। তুমি কিছু মনে করবে না তো? বিশ্বাস করো, আমি একটুও বিশ্বাস করি না, তবু ভয় হয়। ভবমামা বললেন, ভয় হয়? ওসি নোট করুন। কেন ভয় হয়? খবরের কাগজ পড়ে। কি পড়ো তুমি? গত 3 মাসে 122টা বউ খুন হয়েছে, নয়তো আত্মহত্যা করেছে। ওসি চমকে উঠলেন। মাই গড, স্ট্যাটিস্টিক্সটা পেলেন কি করে? খবরের কাগজ থেকে, আমি তো লিখে রেখেছি। ত্রিনা দ্রুত একটা খাতা নিয়ে এলো। ভবমামা সেটা নিয়ে চোখ বোলালেন। মগরার নমিতা মণ্ডল, ঘুষকরার অঞ্জলি দাস, লিলুয়ার কৃষ্ণা দত্ত। ও, এগুলো খুনের লিস্ট? আত্মহত্যার লিস্টটা দেখছি বেশ বড়। আত্মহত্যার আবার রকম ফের আছে। কেরোসিনের আগুনে, গলায় দড়ি দিয়ে, বিষ খেয়ে, জলে ডুবে, ট্রেনের তলায় মাথা দিয়ে। শেষের দুটো সংখ্যা দেখছি খুব কম। ওসি খাতাটা চেয়ে নিয়ে দেখলেন, তারপর জিজ্ঞাসা করলেন, এসব খবরের কাগজে পড়ে আপনার নিজের জন্য ভয় করে? হ্যাঁ। আপনার কি মনে হয় আপনার অবস্থা ওইসব মহিলার মতো হতে পারে? টিনা জবাব দিল না। শাশুড়ি ঠাকুরন ওর পাশে এসে কাঁধে হাত রাখলেন। জবাব দে তিনু, তোর চিঠি পড়ে আমাদের প্রেশার বেড়ে গেছে, সবাইকে খবর দিয়ে নিয়ে এসেছি। হঠাৎ ভবমামা বলে উঠলেন, ওই ছোকরা তোমাকে খুন করতে পারে বলে সন্দেহ করছো বৌমা? আজ্ঞে না, তবে। তবে কি? না মানে, ওইসব স্বামীরাও তো ভালো ছিল। কাঁপা গলায় জবাব দিল টিনা। শ্বশুরমশাই বললেন, সব জামাই প্রথম প্রথম সোনার টুকরো থাকে। ওসি বললেন, 1 মিনিট, বিয়ের সময় যা যা পণ জামাই চেয়েছিল দিয়ে দিয়েছেন? ভবমামা মাথা নাড়লেন। নো, সৌরভ 1 পয়সা পণ নেয়নি। শ্বশুরমশাই বললেন, হ্যাঁ, কথাটা সত্যি। আপনার স্বামীর জীবনে অন্য কোনো মহিলা এসেছে? কি করে বলবো? বলবো মানে, স্ত্রীদের ঘ্রাণ শক্তি ফাঁকি দেওয়া অসম্ভব। ওসি বললেন, আমি বুঝতে পারি না। তাহলে আসেনি। থার্ড পয়েন্ট, 8 বছরে আপনাদের কোনো ইস্যু হয়নি? না। এটা কিন্তু একটা সিরিয়াস পয়েন্ট। কিন্তু ম্যাডাম, কি থেকে মনে হলো আপনার স্বামী আপনাকে খুন করতে পারে? ওসি জিজ্ঞাসা করলেন। আমার ঠিক তা মনে হয়নি। আবার আসলে কি, রেগে গেলে ওর চোখ খুনির মতো হয়ে যায়, তখন চিনতে পারি না ওকে। তাই? রাগে কেন? রান্না ভালো না হলে রেগে যায়, এক কথা বারবার বললে রেগে যায়, তখনই খুনি খুনি দেখতে হয়ে যায়। হ্যাঁ, ওর চোখ দুটো। ভবমামা শব্দ করে হেসে উঠলেন। মাতুল বংশের ধারা, আমারও নাকি ওরকম হয়। শ্বশুরমশাই বললেন, আপনি অবিবাহিত, আপনার চোখ নিয়ে কে ভাবছে?
ওসি জিজ্ঞাসা করলেন, এই বাড়িতে আর কে কে থাকেন? শাশুড়ি ঠাকুরন বললেন, কেউ না, একটা ঠিকে ঝি আছে, সে দেখছি আজ আসেনি। মামা বললেন, তাহলে তো বৌমাকে সব কাজ নিজের হাতে করতে হয়। ক্রিমিনাল! হ্যাঁ, তখন সৌরভ অসহায় হয়ে শুনে যাচ্ছিল, এবার না বলে পারল না। আপনারা কি বলতে চাইছেন? আমি বুঝতে পারছি না। আমি ওকে খুন করতে যাব কেন? ত্রিনা, তুমি আমাকে এত বিশ্বাস করো, আমি তো স্বপ্নেও ভাবিনি। শাশুড়ি ঠাকুরন বললেন, ও তোমাকে অবিশ্বাস করে না বাবা, কিন্তু চারপাশে যা ঘটছে সেটা ওকে ভয় পাইয়ে দিয়েছে। এই বাড়িতে তোমার বাবা মা কাকা জ্যাঠা থাকলে ও তো ভয় পেত না। ভবমামা বললেন, এটা কিরকম কথা হলো? বিয়ের সময় ছেলে বউকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকবে শুনে খুশিতে ডগমগ হয়েছিলেন কি হননি? তখন এত খুন আর তোতা হতো না। শাশুড়ি ঠাকুরন বললেন। ওসি বললেন, দাঁড়ান দাঁড়ান, আমাকে কয়েকটা প্রশ্ন করতে দিন। আচ্ছা ত্রিনা দেবী, আপনার কি মাঝে মাঝে আত্মহত্যা করতে ইচ্ছে করে? ত্রিনা মাটির দিকে তাকালো, তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। সর্বনাশ! কেন? কেন করে? ওসি চিৎকার করে উঠলেন, ও যখন আমাকে ভুল বুঝে রেগে যায় তখন করে। আপনি ডিভোর্স চান? ও মা, কেন? ওকে ছেড়ে থাকতে পারবো না। তবে পারবো না বলে খুন হতে অথবা আত্মহত্যা করতে একদম চাই না। চীনা জোরে জোরে মাথা নাড়ল। ওসি ভবমামার দিকে তাকালেন। স্যার, আপনি তো আইন জানেন, আগামের ব্যবস্থা এখানে আছে। আগাম জামিন যেমন নেওয়া যায়, তেমনি আশঙ্কার কথা থানায় জানানো যায় আগাম। সেটা কেউ করলে পুলিশ কিন্তু অ্যাকশন নিতে বাধ্য। শ্বশুরমশাই বললেন, সেটা আমি লিখিতভাবে জানিয়ে দিচ্ছি। ওসি বললেন, আপনি নন, ওকে জানাতে হবে। আর সেটা পাওয়া মাত্র আমি সৌরভবাবুকে জানিয়ে দেব যে ত্রিনা দেবীর আত্মহত্যা বা খুনের দায়িত্ব তার উপরই পড়বে। অন্য কেউ করলেও তিনি কিন্তু রক্ষা পাবেন না। হ্যাঁ, শাশুড়ি ঠাকুরন বললেন, চমৎকার! আমার মেয়েটা যদি খুন হয়ে যায় তাহলে তাকে কোথায় পাবো আমি? খুন যাতে না হয় তার ব্যবস্থা করুন। এই সময় আবারও বেল বাজলো। সৌরভ উঠল না, চিনাই গেল দরজা খুলতে। একটা 12-13 বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে। কালোর মা তোমাদের বাড়িতে কাজ করে? হ্যাঁ। কেন রে? আমাকে বলতে পাঠালো আজ আসতে পারবে না, কাল আসবে। কি হয়েছে ওর? কাল রাতে কালোর বাপ মারা গিয়েছে, বডি আনতে হাসপাতালে গেছে সবাই। সে কি? কি করে হলো? কি করে আবার, মাল খেয়ে গাড়ির তলায় পড়েছে। সবাই বলছে কালোর মা বেঁচে গেল। খুব প্যাঁদা তো তো, কান্নাকাটি করছে না, আমায় বললো খবরটা দিতে। এই ঘরে সবাই শুনছিল সংলাপগুলি। ওসি বললেন, ও, ওই লোকটার বউ বুঝি এখানে কাজ করে? হ্যাঁ, কাল মারা গিয়েছে, গিয়ে ফ্যামিলিটাকে বাঁচিয়ে দিয়েছে। যাকে যাকে সৌরভবাবু, আপনাকে আমার শুধু একটা কথা বলবার আছে। মেয়েদের মন খুব টেন্ডার হয়, খুব সাবধানে হ্যান্ডেল করবেন। আচ্ছা, চলি। হ্যাঁ চলি স্যার। দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে সৌরভ জিজ্ঞাসা করলো, আপনি বিয়ে করেছেন? না, কেন? ও, আরে, বইতে তো পড়েছি, কুসুম কোমল। ওসি চলে গেলেন। ফিরে এসে সৌরভ বলল, শ্রীনা, আমার মনে হয় তোমার বাপের বাড়ি চলে যাওয়া উচিত। ইমা, একদম নয়। বিয়ের পর কেউ বাপের বাড়িতে গিয়ে থাকে নাকি? শ্রীনা প্রতিবাদ করলো, এই যে আজ যা করলে। মা, আমি কিছুই করিনি। দেখেছো, দেখেছো মা, খামোখা আমাকে দোষ দিচ্ছে। একটু পরে ওর চোখ লাল হয়ে যাবে, ঠিক খুনির মতো। শ্রীনা মায়ের কাছে চলে গেল।
ভবমামা বললেন, না সৌরভ, চোখ লাল করার অভ্যেস ছাড়ো। আমার মনে হয় এখন তোমার উচিত সর্দি, তোমার মেজো মামি, বড় মামিদের ডেকে এনে পালা করে বাড়িতে রাখা। আমিও মাঝে মাঝে থাকতে পারি, আপনারাও আসুন, কি বলেন? শাশুড়ি ঠাকুরন বললেন, না না, জামাইয়ের বাড়িতে তো বেশি দিন থাকা শোভন নয়। তবে মেয়ে জামাই আমাদের ওখানে পাকাপাকি থাকতে পারে। চীনা বলল, এখন না মা, কটা দিন দেখি, তারপর বলবো। দুপুরে স্নান খাওয়া শেষ করে ওরা বিদায় নিলেন। সৌরভের মনে হচ্ছিল বেঁচে থাকবার কোনো মানে হয় না। চীনাকে সে এত ভালোবাসে, তবু তবু ও তাকে এতটা সন্দেহ করে। কেউ সন্দেহ করলে তার মন জোর করে পরিষ্কার করা যায় না। কালুর বাবার সঙ্গে তার কোনো পার্থক্য নেই, তবু লোকটা মদ ফদ খেয়ে জীবনটা তার মতো করে উপভোগ করে গেছে। নিজেকে প্রচন্ড অপমানিত বলে মনে হচ্ছিল তার। এই সময় চীনা কাছে এলো। এই, তুমি আমার উপর রাগ করেছো? সৌরভ জবাব দিল না। আসলে জানো, তোমার সঙ্গে আমার অনেক কিছু মেলে না। এতদিন বলনি কেন? বললে তুমি শুনতে। আমার যা করতে ইচ্ছে করে তা তো তোমার ভয়ে করতে পারতাম না। তাই নাকি? যেমন? যেমন ধরো, আমার কোনো ছেলে বন্ধু নেই, বিয়ের আগেও ছিল না, এখন তো আর কথাই ওঠে না। কিন্তু বইতে পড়ি দ্রৌপদীর সখা ছিলেন শ্রীকৃষ্ণ। তোমাকে ওই ইচ্ছের কথা বললে তুমি শুনতে? বেশ তো, এখন যাও না। শুধু কৃষ্ণ কেন, আরো 4 পাণ্ডবকে ডেকে আনো। ধ্যাত, ওটা বেশি ব্যাপার। টিনা চলে গেল, যেন লজ্জা পেয়েছে। রাত্রেও তেমন কথাও হলো না। কথা বলতে ইচ্ছেই করছিল না সৌরভের, কিন্তু সে খুব চেষ্টা করে ক্রোধ সংবরণ করছিল। পরদিন সকালে কালুর মা এলো। কাল কামাই করতে হলো, কিছু মনে করো না বৌদি। লোকটা হাজার হোক মন্ত্র পড়ে বিয়ে করেছিল, বডি বের করে না পুড়িয়ে থাকি কি করে? কালুর মা, তোমার একটুও কষ্ট হয়নি? টিনার গলা, না, বেঁচে থাকতে যা কষ্ট দিয়েছে তাতে সব সয়ে গেছে। এক ফোঁটা কাঁদোনি? না, কাঁদবো কেন, বেঁচে গেছি আমি। ও না মরলে আমাকে ঠিক খুন করতো। কাজে লেগে গেল কালুর মা। পায়ে পায়ে ঘরে এলো ত্রিনা। বিছানায় বসে পাথর হয়ে কথাগুলো শুনছিল সৌরভ। ত্রিনা এসে ওর গায়ে ঠেলা দিল। এই, কি ভাবছো? যা, এরকম করে বসে থেকো না। জানো, বিধবা হওয়ার কথা ভাবলে আমার এখনই কি কান্না পায়। তখন কেঁদে কি লাভ হবে? অদ্ভুত গলায় বলল সৌরভ। শুনেছি বিধবা বউ কাঁদলে স্বামীর আত্মা শান্তি পায়। বাঙালি মেয়ের উচিত স্বামীকে শান্তি দেওয়া, তাই না? ওঠো বলছি, ওঠো। চীনা হাত ধরে টানাটানি করতে লাগলো। রেগে যেতে যেতেও নিজেকে সামলে নিল সৌরভ। চাপা গলায় বলল, তুমি আমাকে অপমান করেছো ত্রিনা। ত্রিনা চেঁচালো, মোটেই না। এই, মোটেই না। আমি তোমাকে বাঁচিয়ে দিয়েছি। আমি আত্মহত্যা করলে বা খুন হলে পুলিশ তোমাকে ধরতই। সারা জীবন ধরে জেলে যে নরক যন্ত্রণা ভোগ করতে, তা থেকে বেঁচে গেলে। একটু কৃতজ্ঞ হও প্লিজ। শেষ হলো আজকের গল্প, শ্রী সমরেশ মজুমদারের লেখা গল্প স্বামীর আত্মা। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানান।
প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সকলের কাছেই অনুরোধ, আপনারা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা নতুন শুনছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতে। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।